Thank you and welcome all again to my class. আজকের আলোচ্য বিষয় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। আমরা ইতিপূর্বে অল্প বিস্তর বৃত্তের বৃত্তচাপ, উপচাপ, অধিচাপ, বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এগুলো নিয়ে খানিকটা আলোচনা করেছি। তো বৃত্তের কোনো বৃত্তচাপ, মনে করলাম এরকম একটা উপচাপ নিলাম, এই উপচাপ মানে বৃত্তচাপ, ছোট বলে একে উপচাপ বলে, আর এদিকটা বড় রয়েছে এটাকে অধিচাপ বলে আমরা জানি। তো বৃত্তের এই বৃত্তচাপ তার বাকি বৃত্তের যে কোনো বিন্দুতে, বৃত্তের কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে বৃত্তের কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে, এই যে কোণটা উৎপন্ন করলো এই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তো যে কোনো বৃত্তচাপ, মনে করলাম APB, তার সম্মুখ ভাগে বৃত্তে যে কোণ উৎপন্ন করলো তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। মনে রাখতে হবে, কোনো বৃত্তের ছোট বৃত্তচাপ ছোট বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। যদি বড় বৃত্তচাপ নিই তাহলে যে কোনো বৃত্তের বিন্দুতে বড় বৃত্তচাপ হলে বড় বৃত্তস্থ কোণ উৎপন্ন করে। এবং মনে রাখতে হবে যে একটি বৃত্তচাপ তার উপরে বাকি বৃত্তের যে কোনো বিন্দুতে APB এই বৃত্তচাপটি ছাড়া বাকি যে অংশটা থাকলো সেখানে অসংখ্য বিন্দু রয়েছে। তার যে কোনো বিন্দুতে এই বৃত্তচাপ আরও বৃত্তস্থ কোণ উৎপন্ন করতে পারে। যেমন এই বিন্দুতে যদি কোণ উৎপন্ন করে APB, তাহলে A থেকে এখানে যাবে, এখান থেকে Bতে আসবে, একটু বাঁকা হয়ে গেল। তাহলে আমি যদি নাম দিই, এটা মনে করলাম C1, এটা C2, অন্য নামও দেওয়া যায়। তাহলে AC1B এটি একটি বৃত্তস্থ কোণ যা APB বৃত্তচাপের উপর দণ্ডায়মান। AC2B এটিও আরেকটি বৃত্তস্থ কোণ যেটি ওই আগের বৃত্তচাপের উপরেই রয়েছে। অথবা এদিকে আরেকটি বৃত্তস্থ কোণ অঙ্কন করা যায়। অর্থাৎ APB বৃত্তচাপ ছাড়া বাকি যে বৃত্তের অংশ রয়েছে তার যে কোনো বিন্দুতে এই বৃত্তচাপ গিয়ে কোণ উৎপন্ন করতে পারে। কোণের দুইটি বাহু, যে দুইটি বাহুর প্রান্তবিন্দু এই বৃত্তচাপের প্রান্তবিন্দুতে দাঁড়িয়ে থাকবে। এখান থেকে একটা পা শুরু হবে, এখান থেকে একটা পা শুরু হবে, ঠেকবে কোথায়? বৃত্তের কোনো বিন্দুতে। মনে করলাম এটা XYZ, এই বৃত্তচাপ এখানে একটা কোণ উৎপন্ন করলো। এই কোণটি কিন্তু বৃত্তস্থ কোণ নয়, বৃত্তের উপরে অবস্থিত নয় এই বিন্দুটা। বৃত্তস্থ কোণ বলতে বৃত্তের উপরে অবস্থিত এমন বিন্দুতে কোণ উৎপন্ন হবে। তাই এই বৃত্তচাপের দ্বারা এটা বৃত্তস্থ কোণ নয়, কিন্তু এখানে এটা বৃত্তস্থ কোণ এই বৃত্তচাপ দ্বারা, এটা বৃত্তস্থ কোণ এই বৃত্তচাপ দ্বারা। এই কোণের দুইটি বাহু বৃত্তচাপের দুই প্রান্তবিন্দুতে গিয়ে দাঁড়াবে, দুই প্রান্তবিন্দুতে ভর করে থাকবে। তাহলে এই বৃত্তচাপের বৃত্তস্থ কোণ হচ্ছে এইটা, এইটা এবং এইটা। আমরা পরবর্তীতে প্রমাণ করব যে একটি বৃত্তচাপের উপর দণ্ডায়মান যতগুলি বৃত্তস্থ কোণ রয়েছে প্রত্যেকেই এরা মানে সমান। এটা যদি হয় A ডিগ্রি, এটাও A ডিগ্রি, এটাও A ডিগ্রি, যতগুলো থাকবে প্রত্যেকেই মানে সমান। এবং আমরা দেখতে পেলাম যে বড় বৃত্তচাপ বড় বৃত্তস্থ কোণ তৈরি করে, ছোট বৃত্তচাপ ছোট বৃত্তস্থ কোণ তৈরি করে। কোনো বৃত্তের একটি বৃত্তচাপ
তার সম্মুখভাগে অসংখ্য বিন্দুতে অসংখ্য বৃত্তস্থ কোণ উৎপন্ন করতে পারে। দেখে মনে হবে বৃত্তস্থ কোণ না, কিন্তু আমাকে বিচার করতে হবে। যেমন মনে করলাম এই বিন্দুতে, এখান থেকে এই বিন্দুতে গেল, এটাও বৃত্তস্থ কোণ, কারণ বৃত্তের উপরের বিন্দু কোণটির শীর্ষবিন্দু এবং দুইটি বাহু, একটি এ বিন্দুতে একটি বি বিন্দুতে গিয়ে টাচ করেছে। মানে এপিবি বৃত্তচাপের উপর যেমন মনে হয় যে ভর করে ওজন করে দাঁড়িয়ে আছে এই কোণটি, যার শীর্ষবিন্দু বৃত্তের একটি বিন্দু, এবং এই বৃত্তের বিন্দুটি বৃত্তচাপের সম্মুখভাগে বাকি বৃত্তের অংশের মধ্যে থাকবে। এখান থেকে যদি এরকম আসে, এটি কিন্তু বৃত্তস্থ কোণ এই বৃত্তচাপের হলো না। সম্মুখ ভাগের বাকি বৃত্তের কোনো বিন্দুতে মিলিত হতে হবে। এখানে মিলিত হলেও হবে। তাহলে বৃত্তের কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে বৃত্তের যে কোনো বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলে বৃত্তস্থ কোণ। কোনো বৃত্তচাপ তার সম্মুখ ভাগে অসংখ্য বৃত্তস্থ কোণ উৎপন্ন করতে পারে, কিন্তু প্রত্যেকটি বৃত্তস্থ কোণ মানে সমান। প্রমাণ করব আমরা। এবং কোনো বৃত্তচাপ তার সম্মুখভাগে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে সেটি সংখ্যায় একটি মাত্র। একটি বৃত্তচাপ একটি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে। যেমন কেন্দ্রস্থ কোণ যদি এখানে অঙ্কন করি, যে এই বৃত্তচাপ, কি নাম দেব? আচ্ছা দিলাম এপিবি, একই রকম দিলাম। কেন্দ্রস্থ কোণ কোনটা? শুধুমাত্র এইটা। এপিবি বৃত্তচাপের সম্মুখ ভাগে গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি। কোণের নামকরণ আমরা জানি যে শীর্ষবিন্দুর অক্ষরটাকে মাঝখানে রাখতে হয়। এ ও বি বলতে এই কেন্দ্রস্থ কোণ। যদি বলি ও এ বি, তাহলে নামকরণ সঠিক হলো না। ও এ বি, এ মাঝখানে থাকছে, এখানে কোনো কোণ না, শীর্ষবিন্দুর অক্ষরটা মাঝখানে রাখতে হবে। তাই এ ও বি এই কোণটির সঠিক নামকরণ। এটি হলো কেন্দ্রস্থ কোণ। একটি মাত্র বৃত্তচাপের উপর তার সম্মুখভাগে একটি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হতে পারে, কিন্তু বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে। এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু, হাজার লাখ লাখ বিন্দুতে লাখ লাখ বৃত্তস্থ কোণ উৎপন্ন হতে পারে এই বৃত্তচাপ দ্বারা, এই বৃত্তচাপের উপর দণ্ডায়মান। যেমন এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। এই কোণগুলির দুইটি বাহু মানে দুইটি পা গিয়ে একটি এ বিন্দুতে একটি বি বিন্দুতে বৃত্তচাপের প্রান্ত বিন্দুতে অবস্থান করবে। তাহলে বলো তো এটা কি কোণ? বৃত্তস্থ কোণ না কেন্দ্রস্থ কোণ? মোটেই বৃত্তস্থ কোণ না, কেন্দ্রস্থ কোণ না। এটি না বৃত্তস্থ না কেন্দ্রস্থ, অর্থাৎ শীর্ষবিন্দুটা না কেন্দ্রে আছে, না কেন্দ্রে অবস্থিত, না এই কোণের শীর্ষবিন্দুটা বৃত্তে অবস্থিত। শীর্ষবিন্দুটা, এই কোণের শীর্ষবিন্দুটা বৃত্তেও অবস্থিত না, কেন্দ্রেও অবস্থিত না। তাই না এটা বৃত্তস্থ কোণ, না এটা কেন্দ্রস্থ কোণ। আমরা বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্যে জানব যে কোনো একটি বৃত্তের কোনো একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণটা তার বৃত্তস্থ কোণ, যে কোনো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে, যে কোনো বৃত্তস্থ কোণের চাইতে দ্বিগুণ। কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ, ছোট নি, বড় নি, অধিচাপ নি, উপচাপ নি, অর্ধবৃত্তচাপ নি, যে কোনো বৃত্তচাপ তার সম্মুখভাগে যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করে সেই কেন্দ্রস্থ কোণ তার বৃত্তস্থ কোণ, যে কোনো বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ একটি বৃত্তচাপের উপর একটি কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়, আমরা আলোচনা করলাম। কিন্তু বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে, এখানে 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 ইত্যাদি ইত্যাদি। তো মনে করলাম যে এখানে যদি আমি নিই, তাহলে
এটা যদি হয় x ডিগ্রি, এটা হবে 2x ডিগ্রি। এখানে না নিয়ে যদি আমি এখানে নিই, এখানে নিলাম, তাহলে এটাও হবে x ডিগ্রি। এটা 2x, তো এটা x। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি একই বৃত্তচাপের উপর তারা দণ্ডায়মান থাকে। একই বৃত্তচাপের সম্মুখভাগে কেন্দ্রস্থ কোণটি যে কোনো বৃত্তস্থ কোণ, পাগুলা গিয়ে কিন্তু এই এ আর বিতেই গিয়ে ঠেকবে, তাহলে এটা বৃত্তস্থ কোণ। এখানে নিতে পারবো না, এখানেও নিতে পারবো। এটাও x ডিগ্রি, এটাও x ডিগ্রি। যদি কেন্দ্রস্থ কোণ 2x হয়, তাহলে বৃত্তস্থ কোণগুলো অর্ধেক হবে, বা উল্টোভাবে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটাই আমরা আজকে প্রথম উপপাদ্য নম্বর 34 প্রমাণ করব। আলোচ্য বিষয় উপপাদ্য 34, যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা তার সম্মুখভাগে গঠিত কেন্দ্রস্থ কোণ, বৃত্তচাপ দ্বারা একটি কেন্দ্রস্থ কোণ হয়, সেই কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা প্রমাণ করব যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ সর্বদাই ওই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো বৃত্তচাপ ছোট হতে পারে, উপচাপ, বৃত্তচাপ বৃত্তের অর্ধেক হতে পারে, মানে অর্ধবৃত্তচাপ হতে পারে, বৃত্তচাপ অর্ধেকের বেশি হতে পারে, মানে অধিচাপ হতে পারে। তো বিভিন্ন ক্ষেত্রে জন্য বিভিন্ন চিত্র আমরা অঙ্কন করব। প্রথমে মনে করলাম যে ও কেন্দ্রীয় বৃত্ত প্রত্যেকেই, এটা নিলাম এ পি বি। বলতো এটা উপচাপ না অধিচাপ? নিঃসন্দেহে উপচাপ, যেহেতু ছোট বৃত্তের অংশ, এই অংশটা ছোট, বাকিটা বড়, তাই উপচাপ। এই উপচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ আমরা যোগ করব, স্কেল ছাড়াই, বাঁকা হোস না। আচ্ছা, হলো। তো এটা হলো কেন্দ্রস্থ কোণ। এবার মনে করলাম এই এপিবি বৃত্তচাপ দ্বারা একটি বৃত্তস্থ কোণ ভদ্র এখানে নিলাম, এটা যদি ও হয়, তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ, আর এখানে যদি সি নিই আমি, তাহলে এ সি বি বৃত্তস্থ কোণ এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখভাগে। এবার আমরা এপিবি বৃত্তচাপটাকে অর্ধেক নিতে পারি, এর সোজাসুজি অর্ধবৃত্তচাপ করে এখানে নিতে পারি, এখানে নিতে পারি, তাই তো? তাহলে এটা হচ্ছে এ, এটা এখানে এদিক দিয়ে পি, এদিক দিয়ে বি, এই অর্ধবৃত্তচাপ। কেন্দ্রস্থ কোণ কোনটা? সোজাসুজি যোগ করব ব্যাসটা, এটা কেন্দ্রস্থ কোণ। ও যদি কেন্দ্রবিন্দু হয়, বৃত্তস্থ কোণ এপিবি বৃত্তচাপ দ্বারা অর্ধবৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ মনে করলাম এখানে নিলাম, তাহলে এ সি বি, এটাও সি মনে করলাম। তাহলে উপচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তচাপ দ্বারা কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ। এবার অধিবৃত্তচাপ অর্ধেকের বেশি নিব, মনে করলাম এই থেকে এই পর্যন্ত নিলাম, এ পি বি। তার কেন্দ্রস্থ কোণ কোনটা? ও এর সঙ্গে যুক্ত করব, এ ও বি, ওই পারেরটা না এ পারেরটা? প্রবৃদ্ধ কোণটা হচ্ছে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ
কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ নিলাম কোথাও, এখানে নিলাম। এপি বৃত্তচাপ দ্বারা বৃত্তস্থ কোণ, বৃত্তের একটা বিন্দু সি, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই অধিবৃত্তচাপ দ্বারা গঠিত। তাহলে এরকম তিনটা কেস আমরা পেলাম। আর একটা কেস পেতে পারি যে উপচাপ দ্বারা গঠিত কিন্তু বৃত্তস্থ কোণের পজিশনটা অন্যরকম। কীরকম? মনে করলাম এ পি বি, কেন্দ্রস্থ কোণ এটা ও হলে নিঃসন্দেহে এটা কেন্দ্রস্থ কোণ, মানে এ ও বি। আর বৃত্তস্থ কোণ উপর দিকে নেব না, একটু এরকম জায়গায় নেব। তাহলে বৃত্তস্থ কোণ কি হবে? এটা যদি সি হয় তাহলে এ সি বি। এরকম চারটি কন্ডিশন হতে পারে। এটা চিত্র নম্বর 1 মনে করলাম, এটা 2 মনে করলাম, এটা 3, এটা মনে করলাম 4। তাহলে প্রথমে প্রদত্ত যে বিষয়টি রয়েছে যে কোনো বৃত্তের যে কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ মানে এ ও বি, তার যে কোনো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে একটা বৃত্তচাপের উপর, একটা বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ অসংখ্য হতে পারে। তো যে কোনো বৃত্তস্থ কোণ আর তার দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, তাহলে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণের মান বৃত্তস্থ কোণের চাইতে দ্বিগুণ। বৃত্তস্থ কোণের দ্বিগুণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের মান। তার চারটি এরকম অবস্থা হতে পারে। তো প্রথমে আমরা যেটা প্রশ্নে বহুপদে স্বীকার করে নিয়েছে, তো স্বীকার্য বিষয় বা প্রদত্ত বলে উল্লেখ করব। আমরা এখানে অর্ধেক করে নিই, জায়গার অভাব হবে না হলে। তো এদিকে লিখব প্রদত্ত বা স্বীকার্য বিষয়। প্রদত্ত কি? যেটা ভাষা দিয়ে বলেছিল উপপাদ্যে, আমরা চিত্র এঁকেছি, তাই জ্যামিতিক ভাষায় সেই উপপাদ্যের প্রদত্ত বিষয়কে জ্যামিতিক ভাষায় উপস্থাপন করব। কিভাবে? ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ কি নাম? নিঃসন্দেহে এ ও বি। প্রতিটা চিত্রের বেলাতেই এ ও বি কেন্দ্রস্থ কোণ, এ ও বি এবং বৃত্তস্থ কোণ প্রতিটা চিত্রেই আমরা নামগুলো একই রকম দিয়েছি, পজিশন আলাদা, দেখতে আলাদা, কিন্তু নাম একই পড়বে। বৃত্তস্থ কোণ এখানে এসিবি, এখানেও বৃত্তস্থ কোণ এসিবি, এখানেও বৃত্তস্থ কোণ এসিবি, এখানেও বৃত্তস্থ কোণ এসিবি। এটা প্রদত্ত রয়েছে, স্বীকার্য বিষয় রয়েছে। এবার প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য বিষয় কি লিখবো? যে কোনো একটা লিখলেই হলো। প্রামাণ্য বিষয় প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? ওরা ভাষা দিয়ে বলেছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি, তাই জ্যামিতিক ভাষায় বলবো কেন্দ্রস্থ কোণ বলতে এ ও বি, কার দ্বিগুণ? বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ বলতে এ সি বি, চিত্র অনুযায়ী, আমাদের জ্যামিতি অনুযায়ী, তাই তো? এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য অনুযায়ী উপচাপ, অর্ধবৃত্তচাপ, অধিচাপ এবং উপচাপ। তো এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য অনুযায়ী 3 রকম দৈর্ঘ্য হতে পারে। তারপর লিখে দেব
যে এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। তাহলে এপিবি বৃত্তচাপের দৈর্ঘ্য অনুযায়ী বিষয়টি 3 রকম হতে পারে। 1 নাম্বার 4 নাম্বার উপচাপ, উপচাপ, 2 নাম্বার অর্ধবৃত্তচাপ, আর 3 নাম্বারটা বড় বৃত্তচাপ রয়েছে, মানে অধিচাপ। এই 3 রকম কন্ডিশন হতে পারে: উপচাপ, অর্ধবৃত্তচাপ, অধিচাপ। এই 3 রকম চাপ দিয়েই কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ উৎপন্ন হতে পারে। তো আমরা প্রত্যেকটা বিষয়কেই এখানে তুলে নিয়েছি। এবার আমরা অঙ্কন বলে উল্লেখ করব যে প্রমাণ করার জন্য যে কেন্দ্রস্থ কোণগুলি বৃত্তস্থ কোণের, কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা প্রমাণ করতে গেলে যেটা অঙ্কন করতে হবে, সি এবং ওকে যোগ করে বর্ধিত করতে হবে। সি থেকে ওকে যোগ করে বর্ধিত করতে হবে, 2 পাশে 2টা ত্রিভুজ তৈরি করতে হবে। তো আমরা লিখব, অঙ্কন বলে উল্লেখ করব। যদি অতিরিক্ত কিছু আঁকতে হয়, কি লিখব? অঙ্কন সি ওকে যুক্ত করে বর্ধিত করি। সি ওকে যুক্ত করে, সিওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করে, একটু বাড়িয়ে দেব, পর্যন্ত বর্ধিত করা হলো। সিওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে প্রত্যেকটা চিত্রে তাই করব। সি আর ওকে যুক্ত করে বাড়িয়ে দেব, সি ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেব, সি ওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দেব। তাতে আমার লাভ কি? লাভ হলো যেখানে 2টি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এবং বাড়িয়ে দেওয়ার কারণে এই ত্রিভুজেরও একটি বহিস্থ কোণ, ওই ত্রিভুজেরও একটু বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। এই ত্রিভুজেরও একটা বহিস্থ কোণ, ওই ত্রিভুজেরও একটা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। ত্রিভুজের বহিস্থ কোণ মানে কি? যে কোনো একটা ত্রিভুজ, তার যে কোনো একটা বাহুকে, এই বাহুকে মনে করে বাড়িয়ে দিলাম। এই কোণটা হচ্ছে, এই কোণটা হচ্ছে ত্রিভুজের ভিতরের কোণ, অন্তঃস্থ কোণ। আর এই কোণটা হচ্ছে ত্রিভুজের বহিস্থ কোণ। কোনো একটি বাহুকে বাড়িয়ে দিলে এই বাহিরের কোণ বা বহিস্থ কোণ উৎপন্ন হচ্ছে। আমরা নিঃসন্দেহে জানি যে ত্রিভুজের ভিতরের 3টি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। একটি ত্রিভুজের ভিতরে 3টি কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি। আবার একটা সরল রেখার সরল কোণের মান, এরও মান 180 ডিগ্রি। তাহলে এই বহিস্থ কোণ এবং তার সন্নিহিত যে অন্তঃস্থ কোণ, এই 2টা কোণের সমষ্টি কত? এই কোণ এই কোণ যোগ করলে কত হবে? 180 ডিগ্রি। 2টা কোণকে যোগ করা মানে হচ্ছে মাঝের বাহুটা মনে মনে বাদ দেওয়া বা ডাইরেক্ট বাদ দেওয়া প্রয়োজনে। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করা মানে কি? এখান থেকে এই কোণ ধরবো, মাঝের বাহুটার ভাববো না, তাহলে একটা সরল কোণ, তার মানে 180 ডিগ্রি। আর ত্রিভুজের ভিতরের 3টি কোণ,
তাহলে সমষ্টিও 180 ডিগ্রি। বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে একটি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটি উৎপন্ন হচ্ছে তার মান ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোণ দুটির মানের সমষ্টির সমান। কি কথা বলছি? মনে করো যে আমার সঙ্গে একটা আম গাছ যোগ করলাম, তাহলেও 5000 কেজি। আমার সঙ্গে একটা জাম গাছ যোগ করলাম, তাহলেও 5000 কেজি। তর্কের কারণে বলছি। তাহলে আম গাছ আর জাম গাছ ওজনে সমান না কম বেশি? আমার সঙ্গে আম গাছটি যোগ করলাম, তাহলেও 5000 কেজি। আমার সঙ্গে জাম গাছটি যোগ করলাম, তাহলেও 5000 কেজি। তার মানে দাঁড়াচ্ছে আম গাছ আর জাম গাছ দুজনে ওজনে সমান আছে। তাই একই জনের সঙ্গে যোগ করলে এও যত ও তত, তাই তো? ঠিক সেরকম এখানে দেখতে পাচ্ছি আমরা যে বহিস্থ কোণটির সঙ্গে এই কোণটি যোগ করলাম, তাহলেও 180 ডিগ্রি। বা এই কোণটির সঙ্গে বাইরেরটি যোগ করছি, তাহলেও 180 ডিগ্রি। বা এই কোণটির সঙ্গে ভিতরের দুটো যোগ করলাম, তাও 180 ডিগ্রি। এটা কমন। এর সঙ্গে বাইরেরটা যোগ করলেও 180, সরল কোণ যেহেতু হচ্ছে। এর সঙ্গে ভিতরের দুটো যোগ করলাম, তাও 180 ডিগ্রি। তাহলে এর সঙ্গে বাইরেরটা যোগ করলেও যত হয়, এর সঙ্গে ভিতরের দুটো যোগ করলেও ততই হয়। তার মানে বাইরেরটা আর ভিতরের দুটা মানে সমান। তাই ত্রিভুজের বহিস্থ কোণ অন্তঃস্থ, কিন্তু লাগোয়াটা না, অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান। বাইরের কোণটা অন্তঃস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান, দূরের গুলার। এই তথ্যটা এখানে কাজে লাগবে আমাদের। প্রমাণ কিভাবে করব? যে প্রথমে OCA ত্রিভুজ নিলাম। OCA ত্রিভুজ বা ACO ত্রিভুজ একই ব্যাপার। ত্রিভুজ কি নাম দেব? কোনটা নাম পছন্দ? ACO না OCA দিলেই হলো? ACO দিলাম, যাই হোক। ত্রিভুজ ACO, ত্রিভুজ ACO একটি সমদ্বিবাহু ত্রিভুজ। হঠাৎ করে বলে ফেললাম ACO একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানেও আছে ACO, এখানেও আছে ACO ত্রিভুজ, এখানেও আছে ACO ত্রিভুজ, এখানেও আছে ACO ত্রিভুজ। প্রত্যেকটি চিত্রে এশীয় সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ মানে ত্রিভুজের তিনটা বাহু, সমদ্বি বলতে দুটা বাহু সমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। তো এশীয় সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে ACO সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ এই বাহুটা সমান, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। এখানেও এশীয় সমদ্বিবাহু ত্রিভুজ, যেহেতু এই বাহু সমান, একই বৃত্তের ব্যাসার্ধ। এখানেও তাই, এই বাহু সমান। এখানেও তাই, ACO এই বাহু ব্যাসার্ধ, এই বাহুটাও ব্যাসার্ধ। যেহেতু OA আর OC একই বৃত্তের ব্যাসার্ধ। কোন পথে এগোচ্ছি? এই বাহু সমান, তার মানে এই বাহুর বিপরীতের কোণ এটা, এই বাহুর বিপরীতের কোণ এই অর্ধেকটা, এই কোণ আর এই কোণ এই দুজনের সমান। যে কোনো ত্রিভুজের বড় বাহুর বিপরীতে, যে কোনো ত্রিভুজের বড় বাহুর বিপরীতে বড় কোণ, ছোট বাহুর বিপরীতে ছোট কোণ, সমান বাহুর বিপরীতে সমান কোণ থাকে। যে ত্রিভুজের তিনটা বাহুই সমান তার তিনটা কোণও সমান। সমবাহু ত্রিভুজের তিনটা কোণ 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু সমান, তাই এই বাহুর বিপরীত কোণ এই বাহুর বিপরীত কোণ সমান। সমদ্বিবাহু ত্রিভুজের দুটা বাহু সমান, তাই দুটা কোণ সমান, সমান বাহুর বিপরীতে। তাই এই বাহুর বিপরীতে এই কোণ সমান, এই বাহুর বিপরীতে এই কোণ সমান। অর্থাৎ আমরা লিখতে পারি OCA সমান OAC। অতএব কোণ OCA ইকুয়ালস টু কোণ OAC।
কোন চিত্রের? প্রত্যেকটা চিত্রের। আমরা একটা চিত্র কল্পনা করলেই বাকিগুলো একই রকম হবে, লাস্টের দিকে একটু তফাৎ রয়েছে সেটা উল্লেখ করে দেব। তাহলে OCA সমান OAC। এবার ত্রিভুজ নাম দিয়েছি ACO। ACO এর CO বাহুকে D পর্যন্ত বৃদ্ধি করার ফলে, বলে দিচ্ছি বারবার না বললেও হবে, ত্রিভুজ ACO এর ACO এর বহিস্থ কোণ, একেবারে নাম দিলাম বহিস্থ কোণটার নাম কি? AOD বা DOA, যে কোনো দিলেই হলো। AOD, শীর্ষবিন্দুটা যাতে মাঝখানে থাকে, শীর্ষবিন্দুর অক্ষরটা। AOD সমান, এই কোণটা সমান কার সঙ্গে সমান? একটু আগে আলোচনা করলাম, অন্তঃস্থ বিপরীত কোণ এটা আর এটার সঙ্গে সমষ্টির সমান, অর্থাৎ OCA যোগ OAC। OCA যোগ OAC, বা এখান থেকে আমরা চলে আসলাম উপরে, বহিস্থ AOD সমান OCA আর OAC, আমরা সিটাকে রাখবো, এটার ডবল এটা দেখাবো, এই দিককারটা ডবল এই দিককারটা দেখাবো, লাস্টে ওই দিকের দুটা কোণ যোগ করব, এই দিকের দুটা কোণ যোগ করব, তাহলে টোটালটার ডবল টোটালটা হবে, উদ্দেশ্য সম্পন্ন হবে। তাই আমরা এই কোণটা রাখবো না, এর পরিবর্তে এটা লিখে নেব আবার, কারণ এই দুটা কোণ সমান কি ছিল? OCA যোগ OAC। তো OCA আর OAC তো সমান, তাই OACর পরিবর্তেও OCA লিখবো, কারণ দুজনই সমান যেহেতু, তাই হয়ে যাবে OCA যোগ OCA। উদ্দেশ্য কি? ওই C বিন্দুটাকে 2 নিয়ে আসা। OCA কোণের ডবল হচ্ছে AOD কোণ। তাহলে এই ত্রিভুজের গল্প শেষ। এবার এই ত্রিভুজের গল্পে আসবো, এই দিককার বা এখানে ওই বাম দিকের ত্রিভুজের গল্প শেষ। অনুরূপে এই ত্রিভুজের নাম কি? এটার নাম দিয়েছিলাম ACO, এটার নাম দিব BCO। অনুরূপে ত্রিভুজ BCO, এটিও সমদ্বিবাহু ত্রিভুজ, তাই তো? এই কোণ, এই বাহু হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই বাহু একই বৃত্তের ব্যাসার্ধ, তাই ত্রিভুজ BCO সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু OC সমান OB, যেহেতু OC সমান OB, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ এই বাহু সমান, তার মানে এই কোণ সমান, তার মানে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণ দিয়ে সমষ্টির সমান, তার মানে বহিস্থ কোণটা এই দুটার যোগফল। অতএব বহিস্থ এই কোণটার নাম হচ্ছে BOD। অনুরূপে এই কোণ আর এই কোণের সমষ্টির সমান, এই কোণের নাম কি? OCB OBC। OCB OBC, OCB প্লাস OBC। একটা জিনিস বাদ পড়ে গেল, আমাদের এখানে দেখাতে হতো যে OCB আর OBC প্রত্যেকে দুজনই সমান, যেহেতু তাদের বিপরীত বাহুগুলি সমান, বা অনুরূপে বলেছি না বললেও হবে একবারে। এবার সিটাকে রাখবো OCB, যোগ এটাকে করবো OCB সমান হবে 2OCB। বা এখানে আমি লিখেই দিই OCB সমান OBC, বাহু দুটি সমান, তাই বিপরীত কোণ দুটিও সমান বাহুর। অতএব আমরা পেয়ে গেলাম যে এটার ডবল হচ্ছে এই বহিস্থ কোণ, এটার
ডবল হচ্ছে এই বহিস্থ কোণ। তো ওই দিকের দুটো আর এই দিকের দুটো যোগ করব। আমরা লিখে দিতে পারি এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। বা না লিখলেও হবে, একবারে যদি করি যে AOD যোগ BOD ইকুয়ালস টু AOD মানে 2OCA যোগ 2OCB বা কোণ যোগ করা। এই ঘর ওই ঘর যোগ করার উপায় কি? দেওয়ালটা ভেঙে দিতে হবে, তাই তো? তাহলে কোণ যোগ করা মানে দুইটা কোণের মাঝে যদি কোনো মানে সাধারণ বাহু থাকে তাকে বাদ দিতে হবে। তাহলে AOD আর BOD, AOD এই কোণটা, BOD এই কোণটা, দুটা কোণকে যোগ করলে কি করব? সাধারণ বাহুটা আর ধরবো না, তার মানে AOB। এখানেও তাই, AOD BOD যোগ করা মানে মাঝের সাধারণ বাহুটা বাদ, তাহলে কি হবে? AOB কোণ হয়ে যাবে। অতএব AOB ইকুয়ালস টু, এখানে 2OCA ছিল, 2টা কোথায় গেল বাবা? 2 যদি কমন নিই তাহলে হচ্ছে কোণ OCA যোগ OCB, যার জ্যামিতিক চিত্র কি বলছে? OCA OCB যোগ করলে OCA এদিককার কোণ, OCB এদিককার কোণ, যোগ করলে টোটাল কোণটা দাঁড়াচ্ছে ACB টু চিত্র অনুযায়ী ACB কোণ। কেন্দ্রস্থ কোণ 2 গুণ পরিধিস্থ কোণ। কোন চিত্রের ক্ষেত্রে খাটি? এটা, এটা এবং এক্ষেত্রে যে AOB সেটা হচ্ছে প্রবৃদ্ধ। তাহলে লিখে দিই চিত্র নাম্বার, চিত্র 1 এবং 2 এর জন্য। আর চিত্র 3 এর জন্য লিখতে অথবা বা লিখে দিই প্রবৃদ্ধ AOB। AOB এই কোণটা যে প্রবৃদ্ধ 180-এরও বেশি, 180 হলে তো সরল রেখা হতো, সরল কোণ হতো, এটা 180-এরও বেশি, তাই প্রবৃদ্ধ AOB ইকুয়ালস টু 2 ইন্টু ACB, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা 3 নম্বর চিত্রের জন্য। প্রমাণিত এগুলো একটা একটা করে, 1 নম্বর 2 নম্বর চিত্রের জন্য প্রমাণিত হয়েছে, এটা 3 নম্বর চিত্রের জন্য প্রমাণিত হলো। আর 4 নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা কি করব? BOD থেকে AOD বিয়োগ করব। BOD এই বড় কোণটা, এখান থেকে এই সাইডের ছোটটা বাদ দিয়ে দেব, AOD বাদ দেব, তাহলে কেন্দ্রস্থ কোণ পড়ে থাকবে। BOD কেন্দ্রস্থ কোণের চাইতে বেশি হয়ে গেছে, তাই অতএব BOD বিয়োগ AOD এর মান কত? BOD বলতে 2OCB, কমন নিয়ে নিলাম 2OCB বিয়োগ AOD মানে 2OCA, 2টা কমন নিয়েছি, তাহলে OCA থাকবে ব্র্যাকেটের ভিতর, OCA কোণ। এবার চিত্র আমরা দেখব, OCB থেকে OCA বাদ দিলাম, OCB এই বড় কোণটা, এখান থেকে OCA বাদ, OCA এই কোণটা বাদ, তাহলে কি পড়ে থাকলো? এটা পড়ে থাকলো OCB টোটাল কোণটা থেকে OCA উপরেরটা বাদ দিলাম, তো এটা পড়ে থাকলো। এই কোণ বলতে ACB, তো এটা হচ্ছে 2 ইন্টু ACB 4 নম্বর চিত্রের জন্য। তাহলে এখানে করে দেবো আমরা প্রমাণিত। কি প্রমাণিত হলো? কেন্দ্রস্থ কোণ, এটা কেন্দ্রস্থ কোণ হচ্ছে নাম AOB, এদিকে AOBটা লিখে নিই, প্রমাণিত। যেখানে যেখানে বুঝবে না রিপ্লে করে দেখবে, আশা করি বুঝতে পারবে। এবার আমরা প্রমাণ করব উপপাদ্য 35। একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান।
উপপাদ্য প্রমাণ করতে গেলে যুক্তি দিয়ে প্রামাণ্য বিষয় যেভাবে প্রদত্ত থাকবে সেই প্রদত্ত কথা অনুযায়ী আমরা চিত্র অঙ্কন করব, জ্যামিতিক চিত্র। তারপরে যুক্তির মাধ্যমে প্রদত্ত বিষয়কে কাজে লাগিয়ে আমরা প্রামাণ্য বিষয়ে উপনীত হব। তো জ্যামিতিক চিত্র দেখে দেখে যুক্তিগুলো বুঝে বুঝে প্রমাণ করতে হবে, মুখস্থ করার কোনো বিষয় নেই। যেমন এখানে বলেছে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। আমরা জানি যে বৃত্তের কোনো একটি জ্যা, বৃত্তের উপরে দুটি বিন্দু সংযোজক রেখা বৃত্তের জ্যা, বৃত্তাকার ক্ষেত্রকে দুটি বৃত্তাংশে ভাগ করে, উপবৃত্তাংশ অধিবৃত্তাংশ। তো একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। মনে করলাম এটা এ, এটা বি, এখানে একটা কোণ নিলাম, এখানে একটা কোণ নিলাম, বা আরও যে কোনো কোণ নিলাম। তো আরবিট্রারি কোণ যে কোনো দুটি কোণ, এটার নাম দিলাম মনে করো এ বি ডিসি, বইয়ের মতো করে করলাম। তাহলে এই কোণটি একটি একই বৃত্তাংশস্থ কোণ, আর এই কোণটিও ওই বৃত্তাংশস্থ কোণ। মানে এ বি ডি সি, এই উপরের বৃত্তের অংশটা একই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে এটা এবং ওটা, এ সি বি এ ডি বি। তো আমরা প্রমাণ করব যে এ সি বি আর এ ডি বি এই কোণ দুটি সমান, তাহলে প্রমাণিত হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। সকল কি করে আসছে? কারণ এটা নিজের ইচ্ছা মতন নিয়েছি, যে কোনো কোণ ওই বৃত্তাংশস্থ। তো যে কোনো দুটি কোণ সমান মানে কি সব কোণই সমান। তাই প্রথমে আমরা প্রদত্ত বা স্বীকার্য বিষয় খুব সহজ এবং ছোট্ট, তাই এই দুটোও করে দিই। কেন্দ্রটার নাম দিলাম ও। ধরি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ডি সি বৃত্তাংশস্থ যে কোনো দুটি কোণ একটা এ সি বি আর একটা হচ্ছে কোণ এ ডি বি। এটা হচ্ছে স্বীকার্য বিষয়। প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এই দুইটি কোণ সমান, তাহলেই প্রমাণিত হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। কারণ এই দুটি বৃত্তাংশস্থ কোণ আরবিট্রারি নিয়েছি, যে কোনো ইচ্ছা মতো। তো এই দুজন সমান মানে কি আরও দুজন নিলে তারাও সমান হবে। তাই প্রমাণ করতে হবে কোণ এ সি বি সমান কোণ এ ডি বি। লিখে দিতে পারি যেহেতু এই কোণ দুটি এ বি ডি সি বৃত্তাংশের যে কোনো দুটি কোণ, তাই এ দুটি সমান প্রমাণিত করলেই প্রমাণিত হবে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এবার অঙ্কন। কে বলে দিবে আমাকে এটা অঙ্কন করতে হবে? কি করে বুঝবো?
বুঝবো এইভাবে যে আমি যদি মনে করি যে এপিবি বৃত্তচাপ নিলাম, আগের উপপাদ্যকে আমরা কাজে লাগিয়ে করতে পারি, ওটা জানা হয়ে গেছে। এপিবি বৃত্তচাপের উপর এটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করব, এটা ও কেন্দ্র, তাহলে এ ও বি কেন্দ্রস্থ কোণ। এপিবি বৃত্তচাপের উপর ভর করে দাঁড়িয়ে আছে এই কোণটিও এই কোণটিও, তাই এই কোণটার অর্ধেক এটাও, এই কোণটার অর্ধেক এটাও, তাই এই দুজন সমান প্রমাণিত হবে। তাই আগে আমরা অঙ্কন করব যে এ কমা ও এবং এ কমা বি কমা ও যুক্ত করি। যুক্ত করা হলো। এবার প্রমাণ অতি সংক্ষিপ্ত। প্রমাণে কি লিখব? এপিবি বৃত্তচাপের সম্মুখ বা এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ এওবি এবং বৃত্তস্থ কোণ এসিবি। দেখো এই বৃত্তচাপের প্রান্ত বিন্দুতে দুটি বাহু এসে ঠেকেছে এই কোণেরও দুটি বাহু এসে একটি এতে একটি বিতে ঠেকেছে, তাই এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এসিবি এবং এডিবি। আমরা কিছুক্ষণ আগে প্রমাণ করলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ যদি একই বৃত্তচাপের উপর একই বৃত্তচাপ দ্বারা গঠিত হয়। তো অতএব কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান বৃত্তস্থ কোণের দ্বিগুণ এসিবি এবং এ ও বি বৃত্তস্থ কোণের ডবল এডিবি, তাই তো? এই কোণটিরও ডবল, এই কোণটিরও ডবল। তো এ ও বি দুই দিকে আছে, তার মানে এই দুজন সমান। এ ও বির সঙ্গে এটা সমান, এ ও বির সঙ্গে এটা সমান, মানে দুজনেই সমান। অতএব 2 ইন্টু এসিবি ইকুয়ালস টু 2 ইন্টু এডিবি। উভয় দিকে 2 বাদ দিলাম, তাহলে এসিবি ইকুয়ালস টু কোণ এডিবি প্রমাণিত। তাহলে অত্যন্ত সোজা। আমরা কেন্দ্রস্থ কোণটা অঙ্কন করব এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এটা দ্বিগুণ এরও, তার দুজনই সমান আছে বলেই তো এরা দ্বিগুণ হয়েছে এটার। তো এভাবে প্রমাণ করতে পারি। নেক্সট আরও একটি অতি ছোট্ট উপপাদ্য হচ্ছে 36 নম্বর উপপাদ্য, সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তো উপপাদ্য 37-এ কী প্রমাণ করতে হবে? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। তো আমরা বৃত্তাংশকে দুটো টুকরো করব, অর্ধবৃত্তাংশ বার করব। মনে করলাম এ বি, এখানে যে কোনো একটা জায়গায় নিলাম সি। এই অর্ধবৃত্তাংশ এর উপরে যে কোনো একটা কোণ, এখানে নিই, এখানে নিই, যে কোনো একটা কোণ নিই না কেন। মনে করলাম এটা নিলাম, এই কোণটি এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। তাহলে কি করব? যেটা প্রদত্ত রয়েছে সেই ভাষাটাকে আমরা জ্যামিতিক ভাষায় লিখব। কি প্রদত্ত রয়েছে? অর্ধবৃত্তস্থ কোণ। তো মনে করব, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ এসিবি। তো অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি
এবার প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে? এসিবি সমান এক সমকোণ, একেবারে জলের মতো সোজা। এসিবি সমান এক সমকোণ, এটা প্রমাণ করতে হবে। সিটাকে যে কোনো জায়গায় নেওয়া যায়, কিন্তু এবি বৃত্তের ব্যাসই হবে, কারণ বৃত্তটাকে অর্ধেক করতে হচ্ছে। এবার এক্সট্রা কিছু অঙ্কন করার দরকার নেই, ডাইরেক্ট প্রমাণে যাব এবং 3-4 লাইনের সোজা প্রমাণ। কি প্রমাণ? এই বৃত্তচাপকে কাজে লাগাবো। আবার এপিবি মনে করলাম যে অর্ধবৃত্তস্থ কোণ, কালো কালি দিয়ে লিখতে চাইছি রে বাবা, অর্ধবৃত্তস্থ কোণ এসিবি এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ। এপিবি বৃত্তচাপের দেখো এ আর বি বিন্দুতে পা রেখে ভর করে আছে এই কোণটি এসিবি, তাই এপিবি বৃত্তচাপের সম্মুখ বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। আবার এ ও বি সরল কোণ এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ। এপিবি বৃত্তচাপের এ বিন্দু আর বি বিন্দুতে দুটো পা দিয়ে ছড়িয়ে আছে এই কোণটি সম্মুখ কেন্দ্রস্থ কোণ, যেটা 180 ডিগ্রি। তো এটা 180 ডিগ্রি হলে এই বৃত্তচাপের কেন্দ্রস্থ কোণ এ ও বি এটা 180 ডিগ্রি বা 2 সমকোণ। তো বৃত্তস্থ কোণটা অর্ধেক হবে, তাহলে এটা হবে 1 সমকোণ। অতএব এ ও বি সমান 2 ইন্টু এসিবি বা 2 এসিবি ইকুয়ালস টু এ ও বি, মানে আচ্ছা এ ও বি আরেকবার রাখলাম, এ ও বি বা সরল কোণ বা 2 এসিবি সরল কোণ বলতে 2 সমকোণ বা 2 বাদ দিলাম, এসিবি সমান 1 সমকোণ বা শুধু সমকোণ লিখলেও চলবে। তো মূল মন্ত্র হচ্ছে একই বৃত্তচাপের সম্মুখভাগে গঠিত কেন্দ্রস্থ কোণ সেই বৃত্তচাপ দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আমরা যেহেতু উপপাদ্য নম্বর 34-এ প্রমাণ করেছি, তাই তাকে বেশ করে তার উপর নির্ভর করে 35 এবং 37 নম্বর উপপাদ্য অতি সহজেই জলবদ্ধ অর্লং বার করা যাচ্ছে। সেটা এখানে না নিয়ে আমি যে কোনো জায়গায় নিতে পারতাম, এখানে না নিয়ে এদিকেও নিতে পারতাম, এদিকেও নিতে পারতাম, অর্থাৎ এখানেও নিতে পারতাম, এখানেও সে নিতে পারতাম বা এদিকেও নিতে পারতাম। একই বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ অসংখ্য হয়, যে কোনো জায়গায় নেওয়া যায়, সি না করে অন্য কিছু অক্ষর ধরা যায়। কিন্তু কেন্দ্রস্থ কোণ একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ফিক্সড একটি। এখানে এ ও বি যেহেতু অর্ধবৃত্তস্থ নিয়েছি, তাই এ ও বি কেন্দ্রস্থ কোণ আর এসিবি ওই বৃত্তচাপের উপরেই অবস্থিত বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই এটা হচ্ছে 180, তো এটা হবে অর্ধেক মানে 90 ডিগ্রি মানে 1 সমকোণ। তাই এসিবি ইজুকাল টু 1 সমকোণ। অথবা উল্টো করে বলা যায় যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এটা হচ্ছে এটার অর্ধেক,
তো এটা যদি হয় 2 সমকোণ, তো এটা অর্ধেক মানে 1 সমকোণ, তাই বৃত্তস্থ কোণগুলো 1 সমকোণ। 3টা আঁকার প্রয়োজন নেই, একটি একেই জ্যামিতিটি প্রমাণ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য টাইম বিং।